তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখাবো চারা জার্মিনেশন বা মাটিতে রোপণ করে করলার বীজ থেকে চারা উৎপাদনের পদ্ধতি। তো আমার হাতের এই যে দেখতেছেন, এটা হলো হাইব্রিড করলার চারা, মানে করলার বীজ। তো এটা মালিক সিডস কোম্পানির। আসলে যারা করলা চাষ করতে চান সবসময় খেয়াল করবেন যে অবশ্যই যাতে আপনার বীজটা উন্নত মানের বীজ হয়, কোনো লোকাল বীজ যাতে না হয়, কারণ বীজের উপরে আসলে আপনার গাছের ফলনটা ডিপেন্ড করে। তো আমি দেখতেছেন যে হাইব্রিড F1 জাতের করলার বীজ এনেছি। তো আজকে আমি দেখাবো যে এটা থেকে কিভাবে আমরা চারা উৎপাদন করতে পারি দুটি পদ্ধতিতে। তো প্রথম পদ্ধতি, এগুলোতে ফার্স্টে পানিতে ভিজিয়ে রাখতে হবে। দেখতেছেন ভিজিয়ে রাখতেছি পানিতে। আমি ম্যাক্সিমাম 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে চলবে। আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রায় 2 ঘন্টার মতো এগুলোকে ভিজিয়ে রাখছিলাম, এখন 2 ঘন্টা পরে তুলে ফেলছি। তো এখন নেক্সট স্টেপ হচ্ছে এগুলোকে আমাকে টিস্যুতে মুড়িয়ে রাখতে হবে। তো দেখতেছেন যে বীজগুলো আমি পানি থেকে উঠিয়ে ফেলছি। এখন আমার জার্মিনেশনের জন্য আমার দরকার হচ্ছে একটা টিস্যু। তো এই যে দেখতেছেন যে আমি টিস্যুটার ভিতরে আসলে চারাগুলোকে রেখে দেবো। তো আমি টিস্যুটাকে ভাঁজ করে নিচ্ছি প্রথমে। জাস্ট একটা ভাঁজ দিয়ে নিলেই হবে। এখন বীজগুলোকে আমি একটু দূরত্ব করে রাখবো, কারণ বীজ জার্মিনেশনের ক্ষেত্রে আসলে যখন এদের শিকড় বের হবে, যাতে একটি শিকড়ের সাথে অপরটি শিকড়ের স্পর্শ না হয়ে যায়। কারণ অনেক সময় খুলতে গেলে দেখা যায় ভেঙে যায়, একটা শিকড় অন্যটার সাথে পেঁচিয়ে থাকলে ভেঙে যায় খুলতে গেলে। তো এই টিস্যুটাকে আমি এখন এইভাবে মুড়িয়ে এর উপরে জাস্ট হালকা পানি দিয়ে দেবো। বেশি অতিরিক্ত পানি দেবো না, কমও পানি দেবো না, কারণ অতিরিক্ত পানি দিলে এগুলোতে আসলে পচন ধরে যাবে। আর কম পানি দিলেও জার্মিনেশনটা ঠিকমতো হবে না। তো জাস্ট আমি হালকা দেখতেছেন পানি ছিটিয়ে দিচ্ছি। এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা ভিজা থাকলে চলবে। তারপরে আমি এই বক্সটার মুখটা ঢেকে দেব। আপনারা চাইলে অন্য কোনো বক্স ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যে বক্সটা ইউজ করেন কেন, তাতে যাতে কোনো প্রকারে হাওয়া না ঢুকে সেই দিকে খেয়াল রাখতে হবে। কারণ যদি বাতাস প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে জার্মিনেশন কমপ্লিট হবে না। বাতাসের কারণে অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাস টাইপের বীজে আক্রমণ হয়ে থাকে, অনেক সময় বীজ নষ্ট হয়ে যায়। তো এখন জাস্ট আমি আমার বক্সটার একটা ঢাকনা লাগিয়ে দেব, লাগিয়ে ঘরের যে কোনো এক কোণে রেখে দেব। যেহেতু এখন আর কোনো কাজ নেই, আশা করি কিছুদিনের ভিতরে আমার বীজগুলো জার্মিনেশন হয়ে যাবে। এটা ছিল আমার বীজ জার্মিনেশনের স্টেপ 1। আর এটা হচ্ছে স্টেপ 2, বীজ পানিতে না ভিজিয়ে সরাসরি মাটিতে রোপণ করে দেওয়াটা। আসলে এই ক্ষেত্রে অনেক সময় বীজগুলো জার্মিনেশন হয় না, কারণ মাটিতে অনেক ধরনের ফাঙ্গাস থাকে, যার কারণে বীজগুলো নষ্ট হয়ে যায়। তারপর আমি ট্রাই করতেছি। আমার এই বালতিতে আমি ভার্মি কম্পোস্টটা বেশি ইউজ করছি, আর সামান্য সাধারণ মাটিটা কম। এখন জাস্ট একটু সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো এতটুকু পর্যন্ত। আপনারা দেখতেছেন যে আমি যে বালতিতে আমার বীজগুলো রোপণ করছিলাম, সেগুলো আসলে কিছু ফাঙ্গাস কিছু পোকার কারণে বীজগুলো নষ্ট হয়ে গেছে। আমার বীজগুলো জার্মিনেশন হয় নাই। আসলে মাটিতে রোপণ করলে এই সমস্যাগুলো বেশি হয়। 4 দিন পর আমি উঠিয়ে দেখতেছি যে দেখেন আমার বীজের আসলে এক অংশ পোকা খেয়ে ফেলছে। আর এইদিকে আমি টিস্যুতে আমার যে বীজগুলো জার্মিনেশন করছিলাম, আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন যে আমার প্রতিটা বীজে জার্মিনেশন হয়েছে, প্রত্যেকটা বীজ থেকেই শিকড় বের হয়েছে। মানে এগুলো এখন আমি রোপণ করতে পারবো। রোপণ করার জন্য এগুলো প্রস্তুত। তো এগুলো আসলে 100% যে আমার এগুলো থেকে চারা হবে, এগুলো কোনো মিস হওয়ার কোনো ওয়ে নাই, জাস্ট ফাঙ্গাস অ্যাটাক ছাড়া। কারণ অতিরিক্ত জল বা ফাঙ্গাস অ্যাটাকের কারণে অনেক সময় জার্মিনেশন হওয়া বীজও নষ্ট হয়ে যায়। তো দেখতেছেন যে আমার করলার বীজে কি সুন্দর শিকড় বের হয়েছে। তো এগুলোকে আমি প্রথমে একটা ছোট পাত্রে
আহ, রোপণ করব, তারপর হয়তো বড় কোনো টবে হস্তান্তর করব। তো এখন আমি জাস্ট এই যে কাপগুলো নিচ্ছি এগুলোর প্রত্যেকটাতে জৈব সার, যেটা ভার্মি কম্পোস্ট বলি, এখানে আমি পুরোটাই ভার্মি কম্পোস্ট ইউজ করছি। কারণ বীজগুলো আসলে ভার্মি কম্পোস্টে খুব দ্রুত উঠতে পারবে। তো আমি জাস্ট আমার কাপগুলোতে আঙ্গুল দিয়ে একটু হোল করে নিচ্ছি, জাস্ট হালকা করে, যাতে বীজগুলো আমি এখানে বসাতে পারি। তো এখন আমি বীজগুলোকে জাস্ট হালকা করে, বেশি চাপ দিয়ে না, যাতে শিকড়গুলো ভেঙে যাবে সেজন্য আগে থেকে আঙ্গুল দিয়ে একটু হোল করে, ভালো করে হোল করে সেখানে আমি বীজগুলোকে রেখে দেবো। কারণ যেহেতু জার্মিনেশনের চারাগুলো, এখন শিকড়গুলো অনেক হালকা, হালকা ছোঁয়াতেই চাপ পড়লে ভেঙে যেতে পারে। তো আমি এগুলো জাস্ট রোপণ করে দিচ্ছি, আর উপর দিয়ে হালকা সামান্য কিছু মাটি এনে দেব, যাতে এটা ঢেকে না যায়। আর বেশি চাপ দিয়ে রাখার কিছু নাই, জাস্ট হালকা করে রেখে দিলেই হবে। কারণ হচ্ছিল, বেশি চাপ দিয়ে রাখতে গেলে অনেক সময় মাটির প্রেসারে নিচের শিকড়গুলো ভেঙে যেতে পারে। কিন্তু আমি প্রতিটি কাপে এভাবে জাস্ট হালকা করে বীজগুলোকে রেখে মাটি দিয়ে দেবো। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে যখন আমরা বীজগুলোকে মাটিতে রাখবো, অতিরিক্ত পরিমাণে জল না দেওয়ার চেষ্টা করব। কারণ অতিরিক্ত পরিমাণে জল বা পানি দিলে আসলে বীজগুলো নষ্ট হয়ে যাবে। আর এটা অনেক ক্ষেত্রে মাটি ব্যবহার করলে এই জিনিসটা বেশি হয়। যেহেতু আমি এখানে ভার্মি কম্পোস্ট ইউজ করতেছি, তো আমার এখানে পানির পরিমাণটা একটু কম দিলেই চলে। পানির শোষণ ক্ষমতা যেহেতু বেশি ভার্মি কম্পোস্টের, তাই আমি অল্প পানি দেওয়ার চেষ্টা করব। আমরা অনেক সময় বেশিরভাগই ভুলগুলো করি, যে বীজগুলো জার্মিনেশন করার পরে যখন রোপণ করি, দেখা যায় উপরে একদম মাটিতে ঢেকে দিয়ে, আসলে এটা করা ঠিক না। এভাবে করতে গেলে অনেক সময় মাটির প্রেসারে বীজগুলো উপরের দিকে উঠতে পারে না, ফলে মাটির নিচে বীজগুলো নষ্ট হয়ে যায়। তো এখন জাস্ট আমি একটু হালকা করে পানি দিয়ে দেবো। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট হালকা করে আমার উপরের অংশটা ভিজে গেলেই চলবে। কারণ যেহেতু কম্পোস্ট সার, অত একটা পানির দরকার পড়বে না। অলরেডি ভিজা ভেজা একটা ভাব থাকবে। আর এই সময় এই পরিমাণ ভেজাতে আসলে আমি আশা করি যে আমার বীজগুলো খুব দ্রুত বেড়ে উঠবে। তো আমি এখন আমার এই বীজগুলোকে ছায়াযুক্ত একটি স্থানে রেখে দেবো, যেমনটা আমার সিঁড়ির পাশে হালকা ডাইরেক্ট, মানে সূর্যের আলো ডাইরেক্টলি পড়ে এমন জায়গায় রাখবো না, একটু ছায়াযুক্ত স্থানে রাখবো যেখানে হালকা হলেও আলো পড়ে। তো দেখতেছেন যে এভাবে আমি রেখে দিছি। আশা করি কিছুদিনের ভিতরে আমার চারাগুলো বড় হয়ে যাবে। তো এইভাবে এই জায়গায় আমি রেখে দিচ্ছি আমার বীজগুলো। দেখি কতদিন পরে আমার এই বীজ থেকে চারাগুলো বের হয়, বড় হয়। তো আপনারা দেখতে পারতেছেন যে 8 দিন পরে আমি আসলে আমার এই বীজগুলো থেকে চারাগুলো উঠছে। আমার চারাগুলো বড় হয়েছে, কি সুন্দর সতেজ সবুজ। চারাগুলো দেখতেও খুব সুন্দর লাগতেছে, বোঝাই যাচ্ছে যে চারাগুলো খুব সতেজ। মানে আমি এগুলোকে এখন রোপণ করতে পারি, এগুলো রোপণ করার জন্য প্রস্তুত।